বাংলাদেশ ভারত সম্পর্ক বিশ্বাস ও বন্ধুত্বের অন্য কোনো কিছু এতে প্রভাব ফেলবে না, দাবি দুই দেশের বিশ্লেষকদের। টাঙ্গাইলের দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম এক্সপ্রেস 9 ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক। করোনা সনদ নিয়ে ভোগান্তিতে বিদেশগামীরা নির্দিষ্ট সময়ে রিপোর্ট না পাওয়ায় টিকিট কেটেও যেতে পারেননি অনেকেই। বেড়েই চলেছে বন্যার ক্ষতি, চারিদিকে কেবলই পানি, আশ্রয় নেওয়ার জন্য মিলছে না উঁচু স্থান, ত্রাণের জন্য হাহাকার। কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া সংগ্রহে দুশ্চিন্তা, এবারও অর্থ সংকটের কথা বলছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সুনির্দিষ্ট স্থানে জবাইয়ের বিকল্প নেই, বাধা নেই ধর্মীয় রীতিতেও। এবং ইংলিশ প্রিমিয়ার লিগের পর্দা নামছে, আজ মাঠে নামছে সবগুলো দল, আগেই শিরোপা জিতেছে লিভারপুল। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন কল কিংবা উন্নয়ন সহযোগী হয়ে চীনের হাত বাড়িয়ে দেয়া কোনো কিছুই বাংলাদেশ ভারত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না বলে মনে করছেন দুই দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমিন বলেন, ভারতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক তা বিশ্বাসের, বন্ধুত্বের, আর এই সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে লাকমিনা জাসমিন সোমার রিপোর্ট। বৈষম্য আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিতে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনারা। ঐতিহাসিকভাবেই বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত গড়ে ওঠে বঙ্গবন্ধু ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে। আর সেই সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। ভারত আমাদের নিবিড় ঐতিহাসিকভাবে আমাদের বন্ধু, আর চায়না সম্প্রীতিকালে আমাদের একটি ডেভেলপমেন্ট পার্টনার। মোদী সরকার আসার পরে কত আমাদের বর্ডার প্রবলেম রিজলভ হয়ে গেল। আমাদের প্যান্ডেমিকের সময় ভারত সরকার যেভাবে এসেছে এই ফান্ডটা নিয়ে, এবং তার ফলে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো সাহায্য করতে পেরেছি। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন মেগা প্রকল্পে উন্নয়ন সহযোগী হিসেবে হাত বাড়িয়েছে চীন। টেলিফোনে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তবে আঞ্চলিক রাজনীতির এসব কোনো ঘটনাই বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন উভয় দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একটা টেলিফোন কল মানে দুজন প্রাইম মিনিস্টার কথা বলবে, আপত্তি তো নেই। আমি তো আপত্তি কিছু দেখি না। দুটি দেশ যখন সম্পর্ক হয় তাদের একটা ইতিহাস থাকতে হবে। সবকিছুই বাংলাদেশ এবং ভারতের আছে, ভারত বাংলাদেশ আছে। অদূর ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি না যে তাদের ভিতরে কোনো রকমের সম্পর্কের ছেদ হতে পারে। বাংলাদেশ ভারতের সম্পর্ক চীন বাংলাদেশের সম্পর্কের তুলনা করা যায় না। আমার মনে হয় ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যা আছে সেটা আরো দৃঢ় হবে, আরো পরিষ্কার হবে, আরো ভালো হবে। চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়াতে ভারতবর্ষের খুব একটা কিছু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কোয়াইট ন্যাচারাল। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক উন্নয়নের স্বার্থে এখনও অনেক অভিন্ন ইস্যুতেই বাংলাদেশ ভারতের এক হয়ে কাজ করার সুযোগ রয়েছে বলে অভিমত দুই দেশের বিশেষজ্ঞদের। ভারতবর্ষের সঙ্গে যেখানে বাংলাদেশের সুসম্পর্ক আরো দৃঢ় হতে পারে সেটা হচ্ছে কানেক্টিভিটি ইস্যুতে। আরো আমাদের ট্রেন, আরো আমাদের রাস্তায় চলাচল, আরো আমাদের লোকজনের আসা যাওয়া আরো বাড়াবার দরকার। আমাদের সম্পর্কের স্টেবিলিটি অনেক বেশি, আমাদের বাইল্যাটারাল অনেক কিছু হচ্ছে। আঞ্চলিক রাজনীতির যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্ক অমলিন থাকবে বলে অভিমত উভয় দেশের কূটনীতিক সম্পর্ক বিশ্লেষকদের। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 9 ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রাত 11:30টার দিকে ঢাকায় আসার পথে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে লাইনচ্যুত হয় কুড়িগ্রাম এক্সপ্রেস। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সকাল 8:30টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের ট্রেনটি টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার এলাকায় পৌঁছালে 4টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ সময় উত্তর ও দক্ষিণবঙ্গের 6টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে সকাল 8:30টার দিকে উদ্ধার কাজ শেষ করে। যখনই বুঝতে পেরেছেন যে ট্রেনটি ডিরেল হয়েছে, সাথে সাথেই তিনি এটি অটো ব্রেক কষে এখানে থামানোর চেষ্টা করেছেন এবং পিছনে যিনি গার্ড ছিলেন তিনিও দক্ষতার সাথে ব্রেকটা অ্যাপ্লাই করেছেন। ফলশ্রুতিতে আমরা এখানে খুব বড় ধরনের ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা ইতিমধ্যে এখানে কিছু স্টেপও নিয়েছি যাতে করে ফার্দার এখানে কোনো ধরনের ডিরেলমেন্ট না হয়, সে ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং আগামী ঈদের পরপরই আমরা এটা এনশিওর করব যে এই প্রান্ত এবং বিবি ওয়েস্ট প্রান্ত, এই দুই প্রান্তে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় সেটার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, মাত্র কয়েক মাস আগে এই স্থানে ট্রেন দুর্ঘটনা ঘটে, একই স্থানে বারবার দুর্ঘটনার কারণ কি বলছেন এই বিষয়ে সংশ্লিষ্টরা? ধন্যবাদ আফসার। আপনি যেমনটি জানেন যে আজ দিবাগত রাত 12টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস 4টি বগি সহ লাইনচ্যুত হয় এবং এটি হচ্ছে টাঙ্গাইল বঙ্গবন্ধু যে সেতু রয়েছে সেই সেতুর পূর্ব পার অঞ্চলে এবং এটি 9 ঘন্টা উদ্ধার পর কিন্তু আসলে উদ্ধার কাজ শেষ হয় এবং ইতিমধ্যেই কিন্তু ট্রেন কিন্তু চলাচল স্বাভাবিক হয়েছে এবং সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসার নীলসাগর এক্সপ্রেস কিন্তু ইতিমধ্যেই আসলে বঙ্গবন্ধু সেতুর উপরে এসেছে এবং ট্রেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই রেল লাইন দিয়ে ক্রস করবে। তো আসলে যেটি হচ্ছে যে এটি কিন্তু আসলে গত 2বার কিন্তু এই এলাকায় ঘটনাটি আসলে ঘটেছে এবং এটি আসলে বারবার ঘটার ফল হচ্ছে যে রেল লাইনের কিছু ত্রুটিপূর্ণ অবস্থার কারণে আসলে এটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এবং এটি হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে যাত্রী কিন্তু এখন পর্যন্ত আহত হয়নি। আমরা একটু কথা বলবো, এখানে বিভাগীয় যে প্রকৌশলী রয়েছে আব্দুর রহিম, আমরা তার কাছে একটু শুনবো যে এই যে কি অবস্থা এখন আর উদ্ধার কয়েক ঘন্টা পর আপনারা উদ্ধার কাজ শেষ করলেন? বেসিক্যালি আমাদের গত রাত 11টা 20 মিনিটের দিকে কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন সহ 4টি আরও 3টি কোচ, টোটাল 4টি বগি এখানে লাইনচ্যুত হয়েছে। আমরা সকাল 8টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পিছন দিক থেকে আমরা নীলসাগর ট্রেনটিকে রিসিভ করছি বিবি ইস্ট স্টেশনে এবং আমি আপনার কথায় যেটি বলবো যে এখানে কোনো ত্রুটি ছিল না, এখানে অন্য কোনো বিষয় এখানে থাকতে পারে যেটি আমরা তদন্ত করে দেখছি, যেটি রেল লাইনে কোনো ত্রুটি নাই, বরং আমরা আরো উন্নততর ব্যবস্থা এখানে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। ধন্যবাদ। এটা কি কতদিনের ভিতরে আপনারা তদন্ত কমিটির মাধ্যমে? আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামী 3 দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে একটু দেখাই যে ইতিমধ্যেই কিন্তু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইন ক্রস করছে এবং স্বাভাবিক প্রায় 9 ঘন্টার পর আসলে স্বাভাবিক হচ্ছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন এবং যে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসটি এখন কিন্তু এই যে জায়গাটি আসলে দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গাটি থেকে এখন কিন্তু ট্রেনটি আসলে যাচ্ছে। তো আসলে আজ দিবাগত রাত 12টার সময় আসলে দুর্ঘটনা ঘটে এবং ইঞ্জিন সহ কিন্তু এই জায়গাটি আসলে দুর্ঘটনা ঘটে এবং 4টি বগি কিন্তু আসলে লাইন চ্যুত হয়, যার কারণে আসলে এই ঘটনার পর কিন্তু আসলে 9 ঘন্টা পর উদ্ধার করা হয়। আফসার, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে সর্বশেষ ট্রেন বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিদেশগামীদের জন্য সারা দেশে 16টি নির্ধারিত কেন্দ্রে করোনা টেস্ট করছে সরকার, কিন্তু এসব কেন্দ্রে টেস্ট করাতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে
বিদেশগামীদের। বিশেষ করে নির্ধারিত সময়ে রিপোর্ট না পাওয়ায় টিকিট কেটেও বিদেশ যেতে পারেননি অনেকেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও রেজাউল করিম মানিক। আমরা শুরুতেই রাজশাহী যাব, কাজী শাহেদের কাছে। শাহেদ, রাজশাহীতে বিদেশগামীদের জন্য করোনা টেস্ট করা হচ্ছে কোথায় এবং এ নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? শুভ সকাল আফসার। গত 21 জুলাই থেকে রাজশাহীতে বিদেশগামীদের জন্য যে করোনা পরীক্ষা সেটি শুরু হয়েছে এবং প্রথম দিন একজন এসেছিলেন, তারপরে 3 জন, এইভাবে পর্যায়ক্রমে আজকে পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের যে তথ্য সেখানে 25 জনের তারা করোনার পরীক্ষা করিয়েছেন এবং এটি সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে হচ্ছে। কি অবস্থা এই পরীক্ষা, আমরা সেটি নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রাজিউল হক রাব্বি। ডক্টর রাজিউল রাব্বি, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, সরকার বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষার আলাদা একটি ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছেন, আপনার কার্যালয়ের প্রস্তুতি কতটা আছে আর কি অবস্থা? আমরা বর্তমানে যদি বলা যায়, বর্তমানে শতভাগ প্রস্তুত। প্রথম দিন যখন নির্দেশনা আসলেন, মানে গভর্নমেন্ট থেকে নির্দেশনামূলক আমাদের কাছে চিঠি আসলো, সেদিনই আমরা মূলত কার্যক্রম শুরু করেছিলাম। কিন্তু প্রয়োজনীয় লজিস্টিক তো একদিনে আমাদের পক্ষে রেডি করা সম্ভব না এবং যেহেতু তারা বিদেশগামী এবং তারা একটু প্রায়োরিটি আমাদের কাছে সবসময় পেয়ে থাকেন বা এখনও পাচ্ছেন। আমাদের নির্দেশনাও আছে যে 72 ঘন্টার মধ্যে তাদের পরীক্ষা করে রিপোর্ট রেডি করে তাদের সার্টিফিকেটটা আমাদের অনলাইনে আপডেট করে দিতে, যাতে অথেন্টিসিটি থাকে। এই সকল প্রক্রিয়া রেডি করতে আমাদের আসলে অত্যন্ত কম সময়ের মধ্যে যাতে হয় এবং সেখানে তারা যেন এসে সঠিক একটা নির্দেশনা বা একটা সুযোগ বা সুবিধা বা আমাদের সেবাটা যেটা দিচ্ছি তারা সেবার পরিপূর্ণভাবে উপভোগ করতে পারেন, সেটার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি প্রথম দিন থেকেই ছিল। কিন্তু প্রথম দিন থেকে অনুসারে আজকে যদি বলেন যে গভর্নমেন্টের নির্দেশনা অনুসারে আলাদা বুথ স্থাপন, আলাদা আইসোলেটেড প্লেস দেওয়া, তাদের অ্যাভেলেবল স্পেস থাকা, আমরা সেই ব্যবস্থাটা গত প্রায় জানি যে প্রথম দিন 18 নম্বর ওয়ার্ডে করা ছিল, যেখানে অন্যান্য করোনা রোগীদেরও পরীক্ষা করা হতো বা সাসপেক্টদের, সেটি নিয়ে তো আপত্তি ছিল যারা বিদেশগামী যাবেন, সেখান থেকে কি সেটি সরানো হয়েছে কিনা? অ্যাকচুয়ালি ওটা করোনা কারোর সাসপেক্টদের জন্য ছিল না। ওটা প্রাথমিক একটা প্লেস হিসেবে যেখানে হাসপাতাল সাধারণ কন্ট্যাক্টে যারা যাইতো সাসপেক্টেড 2-1 জন আমাদের একদমই কোল্ডলি হাসপাতালের যারা ডাক্তার হয়তো বা যারা অন্য কোনো ডাক্তার বা অন্য কোনো স্টাফ যারা অ্যাফেক্টেড হয়েছেন হয়তো বা তাদের সংস্পর্শে যেতে পারেন, এই ধারণা থেকে তাদেরকে ওইখানে নিয়ে পরীক্ষা করা হতো। 100% কন্ট্যাক্ট বা সাসপেক্টেড বা 100% অ্যাফেক্টেড কেস এরকম কাউকে ওখানে নেওয়া হতো না। সেই জন্যই আমরা কিন্তু প্রথম দিন ওইখানে আমাদের হাসপাতাল, মেডিকেল কলেজ এবং আমাদের সম্মিলিত যেই মিটিং হয়েছিল প্রথম দিন, প্রাথমিকভাবে ওখানে আমরা শুরু করেছিলাম যাতে তাদের ভোগান্তি কম হয়। একটা আইসোলেটেড প্লেস যেখানে তারা সকল একদম মানি রিসিট থেকে শুরু করে নমুনা সংগ্রহ এক সেটআপে কমপ্লিট হয়ে যাবে। এখন তো আর কোনো সমস্যা নেই। আর এখন ধন্যবাদ ডক্টর রাজিউল হক রাব্বি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আফসার, আমরা কথা বলছিলাম রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডক্টর রাজিউল হক রাব্বির সঙ্গে। তিনি যেটি জানাচ্ছিলেন যে যারা আসছেন তাদের জন্য আলাদা বুথ করা হয়েছে, তারা যেন 72 ঘন্টার মধ্যে এই সনদটি পান অনলাইনে, সেই ব্যবস্থাও তারা করছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। টানা তৃতীয় দফার বন্যা আর নদ নদীর তীব্র ভাঙনে দুর্বিষহ হয়ে উঠেছে কুড়িগ্রামের জনজীবন। প্রকৃতির এই রুদ্ররূপে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। বানভাসীদের খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। জেলা প্রশাসনের হিসেব বলছে কুড়িগ্রামে বানভাসী মানুষের সংখ্যা প্রায় 3 লাখ। এখন পর্যন্ত সরকারিভাবে মাত্র 8,000 পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। বাকি প্রায় 2.5 লাখ মানুষের কাছে এখনও কোনো মানবিক সহায়তা পৌঁছায়নি। রেজাউল করিম মানিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এই মানুষগুলোর কদিন আগেও গোছানো সংসার ছিল, নিরাপদ আবাসন ছিল কম বেশি সচ্ছলতা। চোখের সামনে নিজেদের স্বপ্ন বিলীন হতে দেখেছেন। সহায় সম্বল সব হারিয়ে এখন আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। খিচড়ি পাইছি, তাছাড়া আর কোনো কিছু পাইনি এখনো আমরা। ইসমতারা ভাঙনে নিঃস্ব হয়ে প্রায় 1.5 মাস ধরে রয়েছেন ধরলা ডান তীরের এই বাঁধের উপর। এই দীর্ঘ সময়ে ত্রাণ সহায়তা হিসেবে পেয়েছেন মাত্র 1 কেজি চাল আর 2টো শুকনো রুটি। ইসমতারার মতোই খেয়ে না খেয়ে দিন কাটছে এই বাঁধের উপর আশ্রয় নেয়া অন্য পরিবারগুলোর। এখানে খাওয়ার ত্রুটি
খাওয়া খাদ্য ঠিক মতন পাইতেছি না, খড়ি খারো নাই যে ভাত একটা সঞ্জের যুগে পাক করি খাবো। না খাইয়া মরিবেন নাকজি, কোনো প্রাণ পাবার নাকজি নেই, কোনো এখানে কিচ্ছু পাবার নাকজি নেই। আমরা বন্যা এলেই ভাঙন আতঙ্কে দিন কাটে এই অঞ্চলের মানুষের। প্রতি বছরই তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে জেলার নদী তীরবর্তী বিশাল অংশ নদী গর্ভে বিলীন হয়। প্রাকৃতিক কারণ তো আছেই, আবার পানি উন্নয়ন বোর্ডের আগাম প্রস্তুতির অভাবেও সর্বনাশ হয় হাজার হাজার পরিবারের। কোনো পানি উন্নয়ন বোর্ডের ভুলের কারণে স্পেয়ার বারটা ভেঙে গেছে। যারা বস্তা ফেলাবে পানি বাঁধের সাথে, তারা বস্তা না ফেলে পকেট বন্ধ করে দিয়েছে। এই ক্রস বাঁধের কাজ না হয় তাহলে নিম্ন হইলে 15 থেকে 3000 ঘর বাড়ি এখান থেকে বিলীন হয়ে চলে যাবে। ইতিমধ্যে প্রায় 3000 জিও ব্যাগ আমরা এখানে ডাম্পিং করেছি এবং ভাঙনের তীব্রতা যেহেতু রয়েছে আমরা আরও জিও ব্যাগ ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি, সেটা ফেলে যাতে এখানে ভাঙনটা রোধ করা যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। জেলা প্রশাসনের হিসেব বলছে কুড়িগ্রামে বানভাসী মানুষের সংখ্যা প্রায় 3 লাখ। এখন পর্যন্ত সরকারিভাবে মাত্র 8000 পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সেই হিসেবে বাকি প্রায় 2.5 লাখ মানুষের কাছে এখনো কোনো মানবিক সহায়তা পৌঁছায়নি। এ পর্যন্ত আমি প্রায় 47 লক্ষ টাকা এটা শুকনা খাবার এবং পাশাপাশি হচ্ছে শিশুর খাদ্য এবং গো খাদ্য হিসাবে কিন্তু আমরা এই দুইটা বন্যায় আমরা কিন্তু দিয়েছি। এবারের বন্যায় 50,000 বাড়িঘরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে 10,000 হেক্টর ফসলি জমি। এছাড়া 37 কিলোমিটার সড়ক পথ ও 31 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ডুবে জেলায় 15 শিশু সহ 20 জন মারা গেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জ ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম ও নাজমুল হুদা। শুরুতেই আব্দুস সামাদ সাইমের সাথে আমরা যুক্ত হব। সাইম, সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা কি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার। এই মুহূর্তে কিন্তু যমুনা নদের পানি কিন্তু বিপদসীমার 88 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু জেলার কিন্তু 3.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে এবং তারা দুর্ভোগে রয়েছে এবং বন্যা, ভাঙন এবং ঘরবাড়ি হারিয়ে কিন্তু এসব মানুষ অনেকটা নিঃস্ব অবস্থায় কিন্তু আমরা দেখেছি খোলা আকাশে জীবনযাপন করছে। এই বন্যা কবলিত মানুষ আসলে কিভাবে জীবন কাটাচ্ছে আমি একটু তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে পানি উঠছে আপনারা কিভাবে চলছেন বা কিভাবে দিন কাটাইতেছেন? মনে করেন খুব অসুবিধা আছি, আন্দা বাড়ি খাওয়া দাওয়া করতে পারছি না। মনে করেন আঙ্গুর সমস্যা, আঙ্গুর ইচ্ছালাপত কিচ্ছু নাই, কামাই কাজি নাই, খুব অসুবিধা আছি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে কথা বলবো। আপু, আসলে যে সামনে তো ঈদ, আপনাদের কি অবস্থা এখন এই বন্যার মধ্যে? বন্যার মধ্যে কাজ কাম নাই, ঈদ মিট নাই, পোলাপান নিয়ে খাওয়ার অসুবিধা, টিউবওয়েল হয়ে গেছে, ঘর বাড়ি সবকিছু ভেঙে গেছে, পায়খানার অসুবিধা, সব দিকে অসুবিধা, স্বামীর অসুখ, সব দিকে সমস্যা। এই যে পানির মধ্যে থাকলে কি কি সমস্যা হচ্ছে? ওই যে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পায়ে ঘা, বাচ্চার অসুখ, অসুবিধা হয়, স্বামীর অসুবিধা হয়, সাপ পোকামাকড় হয়, সব দিকে খাওয়া দাওয়ার সমস্যা হয়, সব দিকে সমস্যা হয় যায়। কাজ কাম নাই, কেমন করে চলি। সহজে কি কি পাইছেন? এখন তো কোনো কিছু আমরা পাইনি কে, যারা পায় তারা পাই, কিন্তু আমরা এখন তো কিচ্ছু পাইনি কে। চেয়ারম্যান মেম্বাররা কেউ আসছিল না? কেউ কিন্তু আমাদের দেখতে আসে না, কিছু দেয় না, কিন্তু যারা পায় হ্যাঁ 2-3টা করে, কিন্তু আমাদেরকে এখন তো কোনো কিছু কেউ দেয়নি কে, দেখতেও আসে না। ধন্যবাদ আপনাকে। আফসার শুনছিলেন যে এই সমস্ত বন্যা কবলিত যারা মানুষ রয়েছে তারা কিন্তু দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে, কিন্তু তাদের কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা তাদের ঘরে পৌঁছেনি। এছাড়াও যে চরাঞ্চলের অবস্থা রয়েছে তা কিন্তু আরও কঠিন। বসত ভিটা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘদিন পানি থাকার কারণে। এছাড়া গত পরশুদিন কিন্তু মানে নদী ভাঙনের কারণে কিন্তু আসবাবপত্র সহ প্রায় 50টি বসত বাড়ি কিন্তু সিমলা এলাকায় একবার নদীগর্ভ বিলীন হয়ে গেছে। প্রায় 2.5 শতাধিক বসত কিন্তু আসলে তারা ভেঙে নিয়ে গেছে এবং তারা এখন খোলা আকাশে মানবেতরভাবে জীবনযাপন করছে। এই অবস্থায় কিন্তু এই সমস্ত যারা বন্যা কবলিত মানুষ রয়েছে তারা কিন্তু সরকারের কাছে বন্যাকালীন সময়ে যে সংকট তৈরি হয় সেই সংকট তৈরির জন্য কিন্তু বিশেষ বরাদ্দ দাবি করেছে, যাতে এই সমস্ত বানবাসী মানুষ যারা রয়েছে তারা এই সময়টা একটু ভালোভাবে চলতে পারে। এছাড়াও ফসলের ক্ষতি হয়ে কিন্তু কৃষক যারা রয়েছে, কৃষকরাও কিন্তু আসলে চরম হতাশার মধ্যে রয়েছে, তারা আগামীতে কিভাবে চলবে। এছাড়াও এই যে যারা সার্বক্ষণিক পানিতে হাত পা ঘায়, আমাশা ইত্যাদি অসুখ বিসুখ হতে, এদের কিন্তু ওষুধের সংকট শুরু হয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি। সর্বশেষ ফিরে যাচ্ছে আফসার আপনার কাছে। সাহেব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে আমরা সাভার পৌর এলাকায় যুক্ত হব, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারের অনেক এলাকাতে এই বন্যার পানি উঠেছে, পৌর এলাকার কি অবস্থা দেখছেন আপনি?
ধন্যবাদ আফসার। এই মুহূর্তে রয়েছে সাভার পৌরসভার প্রথম শ্রেণীর একটি পৌরসভা, কিন্তু সেই প্রথম শ্রেণীর পৌরসভা আপনি দেখছেন যে এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি গ্যান্ডে এবং পানিতে কিন্তু তলিয়ে গেছে এবং সাভারের যে উপজেলার 12টি ইউনিয়নে একটি পৌরসভা কিন্তু সহ তলিয়ে গেছে এবং এছাড়া ধামরাই 16টি ইউনিয়ন শুধু পৌরসভা বাদে কিন্তু সবগুলো এখন পানির নিচে এবং এছাড়াও পানি কিন্তু দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে এবং এইখানে আপনি দেখছেন যে আশপাশে বন্যার কারণে এই যে শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘর বাড়ি যেগুলি পানি উঠে গেছে, মানুষ কিন্তু সেখান থেকে আসলে সরে যাচ্ছে, যার কারণে কিন্তু মূলত এখন তারা এখানে আপনি দেখতেই পাচ্ছেন, একটু ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, সেখানে কিন্তু তারা এখানে থাকতে তাদেরকে অসুবিধা হচ্ছে এবং আপনার সাথে একটু কথা বলতে চাই, কি অবস্থা এই মাদ্রাসার পানি উঠে গেল কি কারণে? এটা তো পৌরসভা। জি জি, আসলে এখানে মূলত পানির একমাত্র কারণ যে আল্লাহ তাআলা আসলে আমাদের ইমানি পরীক্ষায় ফেলাইছে, যে এখানে এমনি তো নিচা জায়গা, আর বাংলাদেশের যে অবস্থা পানির বেশি হওয়ার কারণে এই পানির তলিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি, আপনারা এইভাবে কি পার হন কিনা? জি, আমরা এইভাবেই পার হচ্ছি, এইভাবেই এই পানি দিয়ে আসা যাওয়া হচ্ছে, আমাদের কোনো যাতায়াতের কোনো রাস্তার ইয়ে নেই। ময়লা পানি? হ্যাঁ, ময়লা পানি, এখানে সব ময়লা পানি, আবর্জনা। মাদ্রাসায় এরকম পানি, অনেক পানি, আমরা কিতাবাদি অনেক উঁচা করে রাখছি, অনেক কষ্ট করে। আপনার সাথে একটু কথা বলি, এই যে আপনারা এইভাবে যাচ্ছেন, অসুখ বিসুখ হয় না আপনাদের? আমাদের এখন বর্তমানে কোনো কিছু হয় না আর কি, তবে আমাদের যদি রাস্তাটা ইয়ে হইতো তাহলে উঁচু হইতো, তাহলে আমাদের সহজে যেত আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন যে তারা এই অঞ্চলে যেসব মানুষ তারা কিন্তু বন্যায় আক্রান্ত হচ্ছে এবং এছাড়াও বিশুদ্ধ পানি, খাবার সেগুলো কিন্তু অনেক সংকট রয়েছে এবং আমি ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বন্যায় যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার এবং খাদ্য এবং ত্রাণ এবং অন্যান্য যেসব ওষুধপত্র সবই কিন্তু বন্যায় কবলিত যেসব মানুষ আক্রান্ত হয়েছে তাদেরকে ত্রাণ সহযোগিতা পৌঁছিয়ে দেবেন। এই ছিল আমার কাছে সাভার পৌর এলাকার বন্যার সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আফসারের কাছে। আফসার। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাজমুল জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর। উজানের পানির চাপে ভাঙন শুরু হয়েছে ভোলা সদর উপজেলার একটি ইউনিয়নে। এরই মধ্যে বেশ কিছু পরিবার নিঃস্ব হয়েছে, অনেকে আগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্যত্র। নদী ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলনকেও দায়ী করছেন স্থানীয়রা। ভাঙন রোধে একটি বাজেট জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তবে অর্থ বরাদ্দের আগে কোনো কাজ শুরু হচ্ছে না সেখানে। জুন্নুর আইনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তেতুলিয়া নদী ঘেঁষা ভোলা সদরের ভেদরিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডের চিত্র এটি। এই এলাকা বেশ কয়েক বছর ধরে ভাঙনের শিকার, তবে এবছর নদীতে পানির চাপ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, তাই ভাঙনের তীব্রতাও বেড়েছে। গেল এক সপ্তাহে ভেদরিয়া লঞ্চঘাট থেকে নদী তীরের 3 কিলোমিটার অংশে অসংখ্য পরিবার ভিটে হারিয়েছে, অনেকে অন্যের জমিতে সরিয়ে নিয়েছে ঘর। এই নদী ভাঙ্গা লইয়া গেছে, এমন বিড়া বাড়ি করার মতন ব্যবস্থা নাই। আমাদের বাড়ি ছিল 6 নম্বর ওয়ার্ডের পশ্চিম মাথায়, সেখান থেকে 3বার ভাঙ্গে আমরা পশ্চিম পূর্বে আইয়া উঠছি। আমাকে বাড়ি প্রথমে একবার ভাঙছে, বাড়ি করছি, জায়গা জমিন যা ছিল সব ভাঙ্গা গেছে। এই নদীর কারণে, তেতুলিয়া নদীর কারণে আমাদের মসজিদ এই জায়গায় ভেঙে গেছে এবং কি মসজিদের সামনে অনেক কবরস্থান ছিল, কবরস্থানগুলো ভেঙে গেছে। এই এলাকায় বৈধ অবৈধ বালু উত্তোলনকারীদের দৌরাত্ম্য বেশ। স্থানীয়দের দাবি, অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে পাড়ের স্থায়িত্ব কমে যায়, ফলে নদীতে পানি বাড়লেই আতঙ্ক ভর করে মানুষের মনে। ড্রেজারের মাধ্যমে যে বালু উত্তোলন করছে ভেদরিয়া লঞ্চঘাটের সামনে থেকে, যার জন্য এই বালু উত্তোলনের কারণে এই ভাঙন বৃদ্ধি পেয়েছে। সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান এই নদী ভাঙনে হুমকির মুখে। ভাঙন ঠেকাতে জরুরি কোনো কাজ সম্ভব নয় বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এজন্য অর্থ বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। ওই জায়গায় যে পরিমাণ ব্যাগ লাগবে বা যতখানি এলাকা কাভার করা দরকার, এটা ইমার্জেন্সি মিট আপে হবে না। এটা আমরা এই বছর যে আমরা নন ডেভেলপমেন্ট রেভিনিউ বাজেট পাবো, ওই বাজেট প্রস্তাবনায় আমরা ওটা অন্তর্ভুক্ত করে দিচ্ছি। ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় ভেদরিয়া গ্যাস ফিল্ড, নির্মাণাধীন টেক্সটাইল ইনস্টিটিউট সহ বেশ কিছু স্থাপনা এখন হুমকিতে রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 10 দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে রিজেন্ট হাসপাতালের মালিক শাহিদকে। বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার।
মৌ শাহেদকে নতুন করে 10 দিনের রিমান্ড আবেদন করার কথা জানিয়েছে র্যাব। কোন মামলায় রিমান্ড চাওয়া হবে, কি তথ্য পেয়েছেন? প্রতারণা কোর্টে, এবং আপনি জানেন যে আজকে সকালের দিকে প্রতারক শাহেদকে কোর্টে নিয়ে আসা হয়েছে, তাকে এখন হাজতখানায় রাখা হয়েছে। তাকে প্রতারণা মামলায় মূলত আজকে আনা হয়েছে। আপনি জানেন যে তার বিরুদ্ধে অগণিত মামলার কোনো শেষ নেই। আপনাকে একটু বলে রাখতে চাই যে তার বিরুদ্ধে যে প্রতারণা মামলাটি আছে সেই মামলাটির জন্য তাকে এরই মধ্যে হাজতখানায় রাখা হয়েছে, এবং হাজতখানা থেকে সকাল 10টার দিকেই কিন্তু তাকে কোর্টে তোলা হবে, এমনটি আমাদেরকে র্যাব ফোর্সেস থেকে জানানো হয়েছে। এখানে সকাল থেকে শুরু করে সকালে 8:30টার দিকেই তাকে মূলত হাজতখানায় আনা হয়েছে, এবং তিনি এখন হাজতখানায় আছেন। এবং আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা সবাই এখানে প্রস্তুত আছে, কারণ আপনি জানেন যে 10টার দিকে তাকে যেহেতু কোর্টে তোলা হবে, এই কারণে সবাই বেশ তৎপর আছেন। আমরা গণমাধ্যম কর্মীরা বাইরে অপেক্ষা করছি। আপনি জানেন যে তার বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে, এবং সবশেষ যে মামলাটি হয়েছে সেটি অস্ত্র আইনে যে মামলাটি, সেটি আপনি জানেন যে অস্ত্রের কোনো বৈধতা না থাকায় এই মামলাটি মূলত করা হয়েছে, এবং সেটিও কিছুদিন পরে তারা আবারও রিমান্ড চাইবেন। তো আজকে মূলত সিএমএম কোর্টে প্রতারণা মামলার জন্য তাকে কোর্টে আনা হয়েছে, এবং তাকে সকাল 10টার মধ্যেই তাকে কোর্টে তোলা হবে। এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে র্যাব ফোর্সেসের পক্ষ থেকে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রতারক শাহেদ তো কোনো দুর্নীতির কোনো তার শেষ নেই, এবং তিনি সবার সাথে নিম্নবিত্ত থেকে শুরু করে খুব শৈল্পিক পর্যায়ে তিনি আসলে সবার সাথে প্রতারণা করে আসছেন, এবং তার প্রতারণার অনেক কিছুই র্যাব ফোর্সেসের কাছে তথ্য বেরিয়ে আসছে। আপনি জানেন যে তিনি কিন্তু 4 দিনের রিমান্ডে ছিলেন, এবং 4 দিনের রিমান্ডে অনেক তথ্য, চাঞ্চল্যকর তথ্য কিন্তু বেরিয়ে আসছে, এবং তার সাথে মতদাতা কারা ছিল, পৃষ্ঠপোষক কারা ছিল, পুরো বিষয়টি কিন্তু তাদের এরই মধ্যে খতিয়ে দেখছে র্যাব। আর পাশাপাশি যারা প্রভাবশালী যারা রয়েছেন তাদের নামও অনেকে চলে এসেছে, এই বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে, এবং আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তারা পাচ্ছেন। তো সবশেষ আমার কাছে যে তথ্যটি রয়েছে, তাকে 10টার দিকে কোর্টে তোলা হবে। আমরা গণমাধ্যম কর্মীরা সবাই এখানে আছি। তাকে এখন তিনি বর্তমানে হাজতখানায় রয়েছেন। সকাল 8:30টার দিকে 8:30টার মধ্যেই তাকে মূলত এই কোর্টে নিয়ে আসা হয়েছে। আর আপনি জানেন যে কিছুদিন আগে ডিবির কাছে প্রথমে তিনি 10 দিনের রিমান্ডে ছিল, এবং সেখানে 10 দিনের রিমান্ডে থাকার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে র্যাব ফোর্সেসের পক্ষ থেকে একটি অ্যাপ্লিকেশন করা হয়, এবং তারপর সবশেষ কিন্তু আবার র্যাবের কাছে রিমান্ডে আনা হয় প্রতারক শাহেদকে। 4 দিনের রিমান্ড শেষে আজকে প্রতারণা মামলায় তাকে আবারও কোর্টে আসতে হয়েছে, এবং তিনি এখন হাজতখানায় আছেন। কিছুক্ষণের মধ্যেই তাকে উপরে কোর্টে তোলা হবে। তো কোন কোর্টে তোলা হবে সেই বিষয়টি আমরা এখনও নিশ্চিত নন। আমরা কিছুক্ষণের মধ্যে যে এখানকার আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা তো কথা বলবো, তাদের সঙ্গে কথা বললে আমরা আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানাতে পারবো 10টার থেকে তাকে কোন কোর্টে তোলা হবে, কখন তোলা হচ্ছে। তবে যতদূর আমরা জানি যে 10টার দিকেই তাকে মূলত কোর্টে তোলা হবে। তো এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। আফসার মো, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসছে কোরবানির ঈদে চামড়া সংগ্রহ এবং তার প্রক্রিয়াজাতকরণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। মহামারীর সাথে যোগ হয়েছে বন্যা, এছাড়া প্রণোদনার অর্থ পাওয়া নিয়েও আছে নানা জটিলতা। এমন বিবিধ সংকটে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে এবছর চামড়া সংগ্রহের জন্য অন্তত 5 থেকে 600 কোটি নগদ অর্থ প্রয়োজন, যা পাওয়া না গেলে চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন সম্ভব নয়। অন্যদিকে বিশ্ববাজারেও কমেছে চামড়াজাত পণ্যের চাহিদা ও রপ্তানি। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে দেশে ঈদুল আজহায় 1 কোটি 10 লাখের মতো পশু জবাই হয়, যেখানে 40 থেকে 45 লাখ গরু মহিষ। ঈদে জবাই হওয়া পশুর চামড়ার মান ভালো হওয়ায় ট্যানারিগুলো মোট চামড়ার 50% সংগ্রহ করে এই সময়। যদিও এবছর একাধিক দুর্যোগের কারণে পশু কোরবানির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করছে নানা মহল। তবে কোরবানি ঘনিয়ে আসলেও চামড়া খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ পাওয়া এবং প্রণোদনা প্যাকেজের আওতায় অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে এখনও জটিলতা কাটেনি। এক্ষেত্রে জামানত সহজ করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। আসন্ন কুরবানি মোকাবেলা করার জন্য সম্মিলিত সমন্বিত প্রয়াস দরকার। শিল্প মালিকদের আর্থিক সমস্যার জরুরি ভিত্তিতে সমাধান দরকার। সাভারের ইনফ্রাস্ট্রাকচার ত্রুটিগুলো সম্পূর্ণ করা দরকার।
প্রণোদনা প্যাকেজের নিয়ম নীতি শিথিল করা দরকার। আগের মতোই আছে, নতুন করে আমাদের কিছুই হয় না। যারা আমাদের কাছে নগদ অর্থ প্রবাহ অনেক কম, সুতরাং সব মিলিয়ে সরকারের কাছে আমাদের নিবেদন থাকবে যেন খুব দ্রুত আমাদের এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের ট্যানারি মালিকদেরকে আশ্বস্ত করতে পারে ব্যাংকগুলি। পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করতে না পারায় রপ্তানি ঝুড়িতে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা চামড়া খাতে নেমে এসেছে বিপর্যয়। সদ্যবিদায়ী অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় কমেছে প্রায় 22%। ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে বিশ্ববাজারে অর্ডারের পরিমাণ 30 থেকে 40% কমে গেছে। তাই এই শিল্পকে ঘুরে দাঁড়াতে এবারের কোরবানিতে যথাযথভাবে চামড়া সংগ্রহ এবং সরকারের বাড়তি উদ্যম প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। যারা কাঁচা চামড়া সংগ্রহের সাথে বিক্রির সাথে যুক্ত থাকেন সেই বাজারটি মনিটরিং এ রাখা উচিত। পরিবহন ব্যবস্থা ঠিক রাখার উদ্যোগ নিতে হবে, বিশেষ করে বন্যা কবলিত এলাকায়। এই সময়ে চামড়া সংগ্রহের জন্য যাতে ঋণ পেতে পারে সেটা সহজলভ্য করতে হবে। তারা সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে যেন সহজ শর্তে ঋণ পেতে পারেন সেই উদ্যোগ নিতে হবে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে চামড়া শিল্পের বিশ্ববাজার 20,000 কোটি ডলারের হলেও সেখানে বাংলাদেশের হিস্সা 0.5%-এরও কম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার পশুর হাট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন কমপ্লিট ফ্যামিলি প্রোটেকশন। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের অস্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। তবে শুরু থেকে ক্রেতাশূন্য পরিস্থিতিতে অনেকটাই হতাশ বিভিন্ন জেলা থেকে আগত পশু বিক্রেতারা। তবে স্বাস্থ্যবিধি মানাতে অনেকটাই ব্যর্থ ইজারাদাররা। হাটে দর্শনার্থীরা আসছেন শুধু দাম যাচাই করতে। এক্ষেত্রে পশুর ওজন অনুযায়ী দাম নির্ধারণের সুবিধা থাকায় অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিচ্ছেন অনেকে। রাজধানীর কয়েকটি হাট থেকে ঘুরে এসে রিপোর্ট করেছেন সৈয়দ আয়হান। বিল্লাল হোসেন নিজের গৃহপালিত দুটো গরু নিয়ে কুষ্টিয়া থেকে এসেছেন রাজধানীর আফতাবনগর পশুর হাটে। করোনা ভাইরাস আতঙ্কে হাটে নেমেই তাই নিজের আদরের গরুগুলোকে পরিষ্কার করছেন নিজ হাতে। কুষ্টিয়া থেকে নিয়ে আসি, এখন ভাইরাস চলছে, নামাই ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখছি আমি। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা থেকে পশুর হাটগুলোতে আসতে শুরু করেছে ট্রাক ভর্তি গরু। তবে ক্রেতা শূন্যতায় কিছুটা হতাশ ব্যাপারীরা। মাছ রাখছি এই জায়গায়, পানি খিলাচ্ছি তো এই দিকে মাছ পড়ি নাই, গরু ভয় করে। পরিস্থিতি এখন পর্যন্ত গরু বিক্রি করতে পারি নেই, আশা করি ভালো বাজার পাবে। হাট কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মানাতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। ব্যাপারীদের কিন্তু আমরা আগেও মাস্ক ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছি, কেউ মাস্ক ছাড়া আসলে আমাদের পক্ষ থেকে তাদের মাস্ক দেওয়া। আর দর্শনার্থীরা বলছেন হাটে স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয়, তবুও রেওয়াজ মেনে পশুর হাট থেকেই কিনতে চান পছন্দের গরু। অনলাইনে কিনা আমি ওইরকমই করি না, যেহেতু আমি আমার আছে, আমার ভাইয়ের ছেলে আছে, নিয়ে আসছি এখানে, নিজে দেখবো কিনবো। বারবার করে যে মাইকিং করতেছে যে ওই যে দূরত্ব বজায় রাখার জন্য, সেটা কি আদৌ পসিবল না, এটা একটু দেখলেই বোঝা যায়। তবে আর্থিক সংকটের কারণে এবার ছোট ও মাঝারি আকারের গরু ক্রেতাদের পছন্দের শীর্ষে বলেও জানায় দর্শনার্থীরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। সুনির্দিষ্ট স্থানে জবাই করাই এই করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কোরবানির সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে গণ্য হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ধর্মীয় রীতিতেও কোনো বাধা নিষেধ নেই। আর এই জন্য নির্ধারিত স্থানে কোরবানি দেয়ায় উৎসাহিত করার জন্য নাগরিকদের মধ্যে ব্যাপক প্রচারণার প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত তৌহিদ শান্ত প্রতিবেদনে। গরু ছাগলের হাট ঢাকা শহরের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পশুর হাট। কোভিড-19 হাত দিয়েছে গরুর হাটের প্রচারণাতেও। যুক্ত হয়েছে স্বাস্থ্যবিধির নানান বাণী। গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলা কতটা সম্ভব তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমন আলোচনায় আছে ধর্মীয় রীতিতে নিজ আঙিনায় কোরবানির প্রক্রিয়াটি এড়িয়ে যাওয়া সম্ভব কিনা। অন্য যে কোনো বারের তুলনায় এবারের হাটে ক্রেতার সংখ্যাও কম। আর যারা এমন ঝুঁকিতেও এসেছেন তারা বলছেন নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য সরকারের এখন কঠোর হওয়া উচিত। সরকার পদক্ষেপ না নিলে জনগণ আপনারা এটাতে কোনো রকম করবে না, সাড়া দিবে না। আমরা পূর্বেও দেখেছি যে নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু আমরা সবাই সেটা মানিয়ে নিয়ে অনেক সময় দেখা গেছে, কিন্তু এটা যেন এবার কঠোরভাবে এটা করা হয়। এতে যেমন ধর্মীয় রীতিতে কোনো বাধা নেই, তেমনি কমবে স্বাস্থ্য ঝুঁকিও, বলছেন বিশেষজ্ঞরা। আমাদের একটি ঐতিহ্য ছিল যে আমরা নিজ হাতে কোরবানি করি, বাড়ির সামনে করি। এটা
শরীয়তের আবশ্যিক অংশ নয়, জরুরি কিছু নয়। কোনো প্রতিবন্ধকতা থাকলে বা এখনকার সময়ে কোভিডের ভয়ে করোনার সংক্রমণ এড়ানোর জন্য এটি দূরেও করা যাবে। এলাকা ভিত্তিক একটি জবাইখানা তৈরি করা, সেখানে প্রশিক্ষিত মানুষজন পশু জবাই করবে এবং তারা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক গ্লাভস পরে জবাই করবে এবং মাংস তৈরি করবে। নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ে উৎসাহ বাড়াতে এবার ব্যাপক প্রচারণা চালানো হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এখানে কিন্তু আমরা যে 256টা আপনার জবাই করার জায়গা করেছি, এই জায়গাগুলোতে আমরা কিন্তু লোকজনকে উৎসাহিত করার চেষ্টা করছি। তো এবারকার প্রেক্ষাপটে আমরা এটাকে আরো জোরদার করে আমরা সবার মধ্যে প্রচারণা করার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন শুধু কোরবানির সময়ই নয়, সাধারণভাবেও অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও পশু জবাই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা না গেলে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব হবে না। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। যশোরে বাড়ছে হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল বারোমাসি তরমুজ চাষ। অন্যান্য ফসলের তুলনায় এই জাতের তরমুজ বছর জুড়ে চাষ করার সুযোগ থাকায় বেশি লাভের আশায় জেলার কৃষকরা এখন এই তরমুজ চাষে ঝুঁকে পড়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কৃষি বিভাগ কি কৃষকদের কোনো ধরনের সহায়তা করছে কিনা এই তরমুজ চাষে? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি পতেঙ্গালী এলাকায়। এই ক্ষেতটি আপনাকে যদি একটু ক্যামেরার চোখ দিয়ে দেখায়, এখানে যে রসালো ফল তরমুজ, এই তরমুজ কিন্তু 12 মাসই চাষ হয় কি, তবে এখনকার সময় এই তরমুজটা কিন্তু দামও বেশি পাওয়া যায়। তো কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে, কৃষি কর্মকর্তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আমি একটু কৃষি কর্মকর্তা রয়েছে, উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন এই তরমুজ চাষে? আমরা দেখছি কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এখানে। আমরা এখানে যশোর সদর উপজেলায় আমরা 2016 সাল থেকে আমরা এই কার্যক্রম শুরু করি। আমাদের প্রথম আমরা 2 বিঘে দিয়ে শুরু করি। বর্তমানে সেখানে আমরা এখন প্রায় 300 বিঘের মতো আমাদের এই তরমুজ হচ্ছে। এই গ্রীষ্মকালীন বলেন, অসময়ে বলেন, 12 মাসই বলেন, এটা আমরা মূলত আমাদের 3 ধরনের জাত এখানে আমরা ব্যবহার করি। গোল্ডেন ক্রাউন আমরা ব্যবহার করতেছি এখানে ব্ল্যাক বেবি, জেসমিন 2। আমাদের এখানে একটা প্রকল্প আছে, যে প্রকল্প বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প দিয়ে আমরা এখানে আরও নতুনত্ব নিয়ে আসছি। যে বিষয়টা একটা হচ্ছিল এখানে আমরা নিরাপদ তরমুজ আমরা উৎপাদনের কর্মসূচি নিয়েছি। বিশেষ করে এখানে আমরা ব্যবহার করতেছি আমাদের ফেরোমন ফাঁদ, আমরা এখানে ইয়েলো ট্র্যাপ, এবং আর একটা বিশেষত্ব যেটা আমাদের অন্য জায়গায় এখন ব্যবহার হয় নাই, বিশেষ করে যে আমরা তরমুজের ফুল দিয়ে মধু উৎপাদন। এই মধুটা আমাদের নতুনত্ব এই তরমুজে, যেখানে আমরা যে এখানে কৃষক 2 প্রকারের উপকার পাচ্ছে। একটা হচ্ছিল যে আমরা সে মধুর এই মাছিগুলো এসে আমাদের পলিনেশন, এটা যাতে ব্যাপক, আমরা যাতে ব্যাপক আকারে এখানে তরমুজ ধরছে। এই বর্ষাকালে খুবই কম ধরে, কিন্তু এখানে ব্যাপক ধরছে এবং তার সাইজ শেপটা এত সুন্দর হয়েছে এবং কালারটা, এর ইফেক্টটা আমরা দেখছি যে অন্য যে ক্ষেতগুলো যেখানে মধুর মাছি ব্যবহার করে নাই, তার থেকে এটা গুণাগুণ অনেক বৃদ্ধি পাইছে। আর এর সাথে আমরা মধু তৈরি করতেছি। আর একটা বিষয় ছিল, এই প্রকল্পের একটা উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছিল আমরা 2 ফসলিতে 3 ফসলি এবং 3 ফসলি জমিতে 4 ফসলি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই তরমুজ কিন্তু মাত্র 2 মাসে বাজারজাত করা সম্ভব এবং অধিক লাভ হবে। তো সব মিলে এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। এরপর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলে প্রবল বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হানা। স্থানীয় সময় শনিবার বিকেল 5টার দিকে ঝড়টি পেড্রো আইল্যান্ডে আছড়ে পড়ে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার। পূর্বাভাস অনুযায়ী সাইক্লোনটি রাতে টেক্সাসের দক্ষিণ থেকে উত্তর পূর্বাঞ্চলে মেক্সিকোর দিকে প্রবাহিত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রবল বাতাসের সঙ্গে এই অঞ্চলের ব্যাপক বৃষ্টিপাতের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সমুদ্রেও 1.5 থেকে 2 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় হানার কারণে এরই মধ্যে টেক্সাস অঙ্গরাজ্যের 32টি কাউন্টিতে জরুরি দুর্যোগ অবস্থা ঘোষণা দিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। তিনি আরও জানান, মহামারীর মধ্যে দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার তৎপরতা বেশ কঠিন হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে যাচ্ছে ক্যাটাগরি 3 মাত্রার ঘূর্ণিঝড়। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট হ্যারিকেনটি ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগ নিয়ে হাওয়াইয়ের দিকে ছুটে যাচ্ছে।
রোববার নাগাদ এটি ভূখণ্ডে আছড়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রবল বাতাসের সঙ্গে অন্তত 15 ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে এরই মধ্যে হারিকেন মোকাবেলায় জরুরি রসদ সরবরাহ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় সরকার। এই ছিল বিরতিহীন সংবাদ এখনকার আয়োজন। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।